স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলেছে, দিনের বেলা বড় বড় বক্তৃতা দিয়েছে, আবার রাতের বেলা গিয়ে তাদের বাড়িতেই। আপনাকে কেউ মাইনাস করতে চায় দল থেকে? এমপি হইতেই হবে এমন তো কোনো কথা নেই। এমপি হলে হলাম, না হলে নাই, সো হোয়াট। বেগম খালেদা জিয়া চলে যাওয়ার কারণেই হয়তো বা সোহেলের মতো যারা আছেন তারা মনোনয়নটা পান নাই। আমাদের নেত্রীর কাছে আমাকে কখনো কিছু চাইতে হয় না। আপনি যখন মনোনয়ন পেলেন না, টেকনোক্র্যাট কোটায় মন্ত্রীও হলেন না, আমি এটাকে অ্যাকসেপ্ট করেই তো রাজনীতিতে এসেছি। এখন খানিকটা সাইলেন্ট কিনা, খানিকটা নিষ্ক্রিয় কিনা? রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই, তো এখানে আফসোস করা কিছু। এই জীবন আমরা জেনে শুনেই বেছে নিয়েছি। দর্শক, স্বাগত জানাচ্ছি যুগান্তর ডিজিটালে। আপনারা দেখছেন বিশেষ সাক্ষাৎকার। আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন রাজনৈতিক অঙ্গনের খুবই আলোচিত মুখ, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল। আপনাকে স্বাগত। ধন্যবাদ। নিশ্চয়ই ভালো আছেন? আছি। আমি আপনার বাসায় আসার আগে আমি গুগলে ঘাটছিলাম যে বিএনপি নেতা হাবিবুন নবী খান সোহেল সম্পর্কে মানুষ কি জানতে চায়। তো দেখলাম যে সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে আপনার বর্তমান রাজনৈতিক অবস্থান এবং আপনার পদ পদবি। অবস্থানটা একটু যদি বলতেন শুরুতেই। ওই তো আমি এখন আমাদের দলের নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হিসেবে কাজ করছি দলের জন্য। এটাই হচ্ছে আমার রাজনৈতিক অবস্থান। আচ্ছা, যেহেতু সম্প্রতি একটা নির্বাচন শেষ হয়েছে, নির্বাচনে আমরাও ফলাভাবে প্রচার করেছিলাম আপনি নির্বাচন করবেন, আপনার হয়তো প্রস্তুতি ছিল, আপনি নির্বাচনটা করেননি। এরপরের রাজনীতি থেকে কি কখনো মনে হয়েছে যে আপনি বঞ্চিত হচ্ছেন বা আপনাকে বঞ্চিত করা হয়েছে? না, দেখেন, আজকে আমি মূলত আমাদের দলের সৃষ্টি, দল আমাকে তৈরি করেছে। সুতরাং দল আমাকে যখন যেভাবে রাখে, যে কাজ দেয়, আমি সেটাই করি উইথ হার্ট অ্যান্ড সোল। আমি সে কাজটাই করি। এর বাইরে আমি নিজে কি পেলাম না, এটা নিয়ে আসলে আই ডোন্ট কেয়ার। আমি আসলে দল যে কাজ দেয় সেটি করেই আমি খুশি থাকি। এর চেয়ে বেশি আমি নিজেকে নিয়ে বেশি কিছু ভাবি না। আমি যদি দেশের জন্য কাজ করতে পারি, জনগণের জন্য কাজ করতে পারি, যদি দলের যা চাই সেটা যদি সার্ভ করতে পারি, তাতেই আমি খুশি। একটু যদি বলতেন যে এই যে আপনি জাতীয়বাদে বিশ্বাস করেন, আপনার শুরুর দিনগুলো ছাত্র রাজনীতিতে কিভাবে যুক্ত হলেন এবং ওই দিনগুলো কেমন ছিল? একটা সমস্যা, আই অলওয়েজ স্ট্রাগল রিকলিং মাই পাস্ট। আমি আমার পুরনো স্মৃতিগুলো অনেক সময় খেয়াল করতে একটু সমস্যা হয়, অনেক কিছুই খেয়াল থাকে না। তবে আমি যতদূর মনে পড়ে, আমি যখন ইন্টারমিডিয়েটে পড়ি, রকপুর কারমাইকেলের স্টুডেন্ট ছিলাম আমি। তো সেই সময় আমার আব্বা ওই কারমাইকেলেরই গণিত শাস্ত্রের অধ্যাপক ছিলেন এবং হেড অফ ডিপার্টমেন্ট ছিলেন। তো ওনাকে বলা হতো অঙ্কের জাহাজ। 6 ফিট উচ্চতার সে মানুষটি, যেমন শিক্ষক হিসেবে যেমন তার নাম ছিল, সুনাম ছিল, সবাই তাকে খান স্যার বলে চিনতেন। সারা বাংলাদেশেই ওনার অনেক ছাত্রী আছে। তো আর উনিও স্ট্রং পার্সোনালিটির লোক। তো ওনার প্রেজেন্সে ওখানে আসলে আমার রাজনীতি করাটা খুব কঠিন ছিল। তো বেশ চুপচাপই বাবা চাইতো না যে আপনি রাজনীতি করেন? বাবার ন্যাচারালি উনি চাইতেন না যে আমি পলিটিক্সে, ওখানে ওনার কলেজে উনি রাজনীতি করি, মিছিল মিটিং করি, এটা চিন্তাও করা যেত না। তবে আমি যখন সেকেন্ড ইয়ারে পড়ি, তখন কলেজের এই ইলেকশন আসলো আর কি। সেই ইলেকশনে আমরা যারা সেই সময় জেলা স্কুল থেকে কলেজে আমরা একসাথে এসেছিলাম, আমরা সকলে মিলে আমরা তখন জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষে কাজ করলাম। বিশেষ করে আমি এই মানুষটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি বিশেষভাবে খুব দুর্বল ছিলাম, কারণ ওই মানুষটির সততা এবং দেশপ্রেম আমাকে সব সময় উজ্জীবিত করতো, আমাকে কাছে টানতো। কিন্তু যে মিছিল মিটিং করতে পারতাম না আব্বার ভয়ে। যাই হোক, ইলেকশনে যখন আসলো তখন আমাদের ব্যাচ আমরা খুব, বিশেষ করে আমি একটু গোপনেই কাজ করলাম। সেই সময়কার সেই 40-50 দশকের কমিউনিস্ট আন্দোলনের নেতারা যেভাবে গোপনে কাজ করতেন, সেরকমভাবে গোপনেই কাজ করলাম এবং আমরা সাকসেসফুলি জাতীয়তাবাদী ছাত্র দলের যিনি প্যানেল ছিল, সেই প্যানেলকে আমরা জিতাতে পেরেছিলাম। এরপরে
যত দিন গেছে বিশ্ববিদ্যালয়ে এসেছি, যত দিন গেছে রাজনীতির সাথে সম্পৃক্ততা বেড়েছে, দলের প্রতি ভালোবাসা বেড়েছে এবং এগিয়ে গেছে। দলের পারপাস, দল যখন যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশই পালন করেছে। আমার যতদূর মনে পড়ে, আপনাকে যখন যুগ্ম মহাসচিব ঘোষণা করা হয়, ওই সময় কি আপনি পলাতক ছিলেন বা এরকম? আমাদের তো আসলে ওই সময়টায়, ওই সময়টা যখন যুগ্ম মহাসচিব ঘোষণা করা হয় তখন আমি একটা ভিজিটিভ লাইফ লিড করছিলাম। তখন পুলিশ আমাকে ব্যাপকভাবে খুঁজছিল। তো যার জন্যে আমাকে সেই সময় ওই ওপেন পলিটিক্স করা আমার জন্য কঠিন ছিল, তারপরেও করতে হয়েছে, যেহেতু দল করি, ঝুঁকি নিয়ে হলেও করতে হয়েছে। বেগম খালেদা জি আপনাকে ভীষণ পছন্দ করতেন, আমরা ওনার বিভিন্ন কাছে সময় শুনেছি। জি। ওই গল্পটা একটু আপনার মুখ থেকে শুনতে চাই আসলে। আসলে আমাদের নেত্রীর কাছে আমাকে কখনো পার্সোনালি আমি বলবো যে আমাকে কখনো কিছু চাইতে হয় নাই, উনিই দিয়েছেন আমাকে। যখন যেটি দল পদ পদবি যা পেয়েছি উনিই আমাকে দিয়েছেন। এবং ওনার যে জিনিসটা আমার সবচেয়ে ভালো লাগতো, মানে শি ওয়াজ নেভার এ হিপোক্রিট, হিপোক্রেসি তার সাথে যায় না। উনি একদম সরল মনের মানুষ। উনি যখন যেটা মনে করেছেন সেটাই বলেছেন। অনেকে আছেন না, বাইরে একটা ভিতরে একটা, কিন্তু উনি একদম মানে সহজ সরল এবং যেটা ফিল করতেন সেটাই বলতেন এবং সেটাই করতেন। তো উনি আমাদের কাছে জাস্ট লাইক অ্যান ওপেন বুক। আমরা ওনার মুখ দেখলেই বুঝতে পারতাম যে উনি কি চাচ্ছেন, আর কিছু বলা লাগতো না। একটা ঘটনা বলবেন, মানে খুব ভালো সময় কেটেছে বেগম খালেদা জিয়ার সঙ্গে আপনার? অনেক সময়। যখন আমি ছাত্রদলের সেক্রেটারি, তখন আমাদের নেত্রী একটি রোড মার্চে গেলেন হিল ট্যাক্সের দিকে। তো ওই সময় নারায়ণগঞ্জের ওই সন্ত্রাসী গডফাদার উনি ঠিক শনি রাখার পরে একটা ব্যারিকেড দিলেন, সমস্ত গাড়ি আটকা পড়ে গেল, কেউ মানে আমাদের বহরের কেউ যেতে পারছিল না। উনি ওই সন্ত্রাসী গডফাদারের বাহিনী আমাদের বহরের দিকে তাক করেছিল। তখন আমাদের নেত্রী আমাকে ডাকলেন, ডেকে বললেন যে এই অবস্থা, অনেকে তো আমাকে এসে বলছে ফিরে যেতে, আমি তো যেতে চাই, তুমি কি বলো? তারপর আমি বললাম যে নেত্রী, আপনি ফিরে যাওয়া আপনার সাথে যায় না, আপনি আপসীন নেত্রী, আপনি যাবেন, আমরা থাকব। বাস, আমাদের নেত্রী মনে যা চেয়েছিলেন আমরাও তাই বলেছি এবং আমরা ডিটারমাইন্ড ছিলাম যে আমরা যাবই। অবশেষে ওই সন্ত্রাস এবং সন্ত্রাসের কাছে আমাদের যে সন্ত্রাসের মুখে আমাদের যে মুখোমুখি দাঁড়িয়ে আমরা যে যাত্রা শুরু করেছিলাম, সেই যাত্রা আমরা অব্যাহত রেখেছি এবং সন্ত্রাস বন্দুকের নল আমাদের কাছে পরাজিত হয়েছে, আমাদের নেত্রীর কাছে পরাজিত হয়েছে এবং আমরা সাকসেসফুলি সেবারে সেই লং মার্চ আমরা কমপ্লিট করতে পেরেছিলাম। এটি একটি ঘটনা, এরকম বহু ঘটনা আছে। যে একবার আমাদের নেত্রীকে চট্টগ্রামে চট্টগ্রাম মেডিকেল কলেজে আটকে ফেলার পর ওরা সন্ত্রাসীরা গোলাগুলি শুরু করলো। আমাদের নেত্রীকে আশেপাশে যারা ছিল গাড়িটারি সবগুলোর উপর গুলিবর্ষণ করা হলো। এই অবস্থায় আমাদের নেত্রীকে সে মেডিকেল কলেজ থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে আমরা বের করে এনেছিলাম। সেই এক বিপজ্জনক পরিস্থিতির মুখে আমরা নেত্রীকে বের করে আনতে পেরেছিলাম। এটা আমার একটা মানসিক শান্তি ছিল। তো যাই হোক, বহু ঘটনা আছে যেগুলোতে আমাদের নেত্রী তার মতামত আমাদের সাথে শেয়ার করতে নিশ্চিন্তে নির্বিঘ্নে শেয়ার করেছেন এবং আমাদের মতামতকে আমাদের নেত্রী সবসময় প্রাধান্য দিয়েছেন এবং আমরাও আমাদের নেত্রীর জন্যে সর্বোচ্চ ঝুঁকি নিয়েছি এবং আমাদের নেতা জনাব তারেক রহমান, ওনার জন্য আমরা সর্বোচ্চ ঝুঁকি নেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত। মানে এরকম কথা সামাজিক মাধ্যম বলি বা বিভিন্ন জায়গায় রটে বা আমরা শুনি বিভিন্ন সময় যে বেগম খালেদা জিয়া থাকাকালীন সময়ে যদি এই নির্বাচনটা অনুষ্ঠিত হতো, যে নির্বাচনটা হয়ে গেল, সেখানে হাবিব নবী খান সোহেল সহ এরকম অনেক মানুষ মনোনয়ন পেত এবং তারা নির্বাচিত হয়ে এমপি মন্ত্রী হতো, কারণ তাদের দীর্ঘদিনের ত্যাগ সেটাই মানে আসলে তারা দেখতে চায় এইভাবেই। কেউ কেউ মনে করে বা একটা পক্ষ মনে করে যে বেগম খালেদা জিয়া চলে যাওয়ার কারণেই হয়তো বা সোহেলের মতো যারা আছেন ত্যাগী
সর্বোচ্চ মামলার আসামি, তারপরে তারা মনোনয়নটা পান নাই, এটা আপনি মনে করেন? না না, এটা আসলে এটা এইভাবে মনে করি না। দল সবসময় একইভাবে একই দৃষ্টিকোণ থেকেই সবকিছু দেখে। দল নিশ্চয়ই বিভিন্নভাবে তথ্য সংগ্রহ করেছে, সংগ্রহ করে যাদেরকে দিলে যারা কম্পারেটিভলি বেটার ক্যান্ডিডেট। ইলেকশন এক জিনিস, ত্যাগ তিতিক্ষা এগুলো অনেক সময় এক হয় না। যাকে দিলে সিট আসার সম্ভাবনা আছে দল তাকেই দেয়, এবং আমরা যারা দলে কাজ করি আমরা এটা স্বাভাবিকভাবে নিই। আমরা ভাবি যে নিশ্চয়ই দল কোনো না কোনোভাবে তথ্য পেয়েছে যে আমার চেয়ে সে বেটার ক্যান্ডিডেট, সুতরাং তাকে মনোনয়ন দিয়েছি। ইটস অল রাইট অ্যান্ড ওকে। দল জিতলেই তো আমরা জিতলাম, আমাদের হইতে হবে এমন কি কথা? না না, অনেক অনেক প্রশ্ন এরকম আছে না, যে আপনি তো দীর্ঘ সময় ছাত্র রাজনীতি করেছেন, স্বেচ্ছাসেবক দল করেছেন, এখন বিএনপির কিন্তু নীতি নির্ধারণী পর্যায়ের আপনি একজন সদস্য। তো ওই জায়গা থেকে মনোনয়নের ক্ষেত্রে তো অনেকজন মিলে আসলে একটা সিদ্ধান্ত হয়। আমরা যেটা দেখেছিলাম রবিন ফারহানার ক্ষেত্রে হয়েছিল, যে ওইখানে জোটের একটা প্রার্থী ছিল, সেই প্রার্থী বাধ্য হয়ে তাকে মনোনয়ন দেওয়া হয় নাই। আপনার ক্ষেত্রে কি এরকম কোনো ধাক্কা এসেছিল? না না, আমি এরকম আমার কিছু মনে পড়ে না। আমি এগুলো নিয়ে এত গভীরে যাই না। এই এমপি হলেই হয়ে গেল, আমার সব মূল্যায়ন হয়ে গেল, বা এমপি না হলে আমার কিছুই হলো না মূল্যায়ন, এটা আমি এইভাবে নেই না। এমপি হইতেই হবে এমন তো কোনো কথা নেই। পলিটিক্স করি জনগণের জন্য, দলের জন্য, এটাই করে যাব। এমপি হলে হলাম, না হলে নাই, সো হোয়াট। আপনার মেয়ে কি আপনাকে কখনো এই রাজনীতি নিয়ে কখনো কোনো আক্ষেপের কথা বলেছে? না, এটা আসলে আক্ষেপ মানে এটা তো থাকতেই পারে। যেমন এই রাজনীতি করতে এসে আমার মেয়েরা আমাকে মিস করেছে, নানা মিসবিহেভের শিকারও তারা হয়েছে। আমার যতদূর মনে পড়ে যে হ্যাঁ, একবার পুলিশের গোয়েন্দা সংস্থার লোকজন এসে আমার ছোট মেয়েটার দিকে পিস্তল ধরে বলেছিল যে তোমার বাবাকে এই পিস্তল দিয়ে গুলি করার অর্ডার আছে, বলো তোমার বাবা কোথায়। এরপর তো আমার সেই ছোট মেয়ে তো প্রায় কতদিন ফুপিয়ে ফুপিয়ে কেঁদেছে এবং ঘুমোতে পারেনি রাত্রে। তারপর ওরা তো আমাকে পাইনি বিভিন্ন উৎসবে, ঈদ বলেন বা নানা রকম বিজয় দিবস, স্বাধীনতা দিবস এবং বিভিন্ন দিবসগুলো আছে না, যে দিবসগুলোতে সন্তানরা বাবার সাথে থাকতে চায়, সেই দিবসগুলোকে তারা মিস করেছে। আমার স্ত্রীও দেখেন না, আমাকে যখন ডিবি অফিসে নিয়ে যাওয়া হলো, কঠিন সিচুয়েশন তখন সে গভীর রাতে, রাত 2টা 3টা 4টা পর্যন্ত আমার স্ত্রী আমার বড় মেয়েকে নিয়ে ডিবি অফিসের সামনে দুজন দাঁড়িয়েছিল, এই আশঙ্কা থেকে যে কোনো সময় আমাকে সেখান থেকে হয়তো বা নিয়ে যে গুম করা হবে, এই আশঙ্কা থেকে তারা দাঁড়িয়েছিল। এরকম বহু রাত কেটেছে তারা ডিবি অফিসের সামনে দাঁড়িয়েছিল। এগুলো আমাদের মানে পরিবারগুলোর উপর যে অত্যাচার, শুধু আমার না, এ ধরনের সারা বাংলাদেশে বিএনপির নেতাকর্মীদের পরিবারের উপরও অত্যাচার চালিয়েছে আওয়ামী লীগের গুন্ডা বাহিনী, পুলিশ বাহিনী আর কি। আমি এর থেকে আলাদা না। আপনি আপনার উপর যে নির্যাতন করা হয়েছে বা স্থানীয়ভাবে রাজনৈতিকভাবে এরকম কোনো বিরোধী পক্ষে বর্তমানে এখন যে দলটি নিষিদ্ধ, সেই দলের কোনো নেতা আপনার বিশেষ শত্রুতা বলি বা বিশেষভাবে আপনাকে মানে রাজনীতিক থেকে নিঃশেষ করে দেওয়ার যে ব্যাপার, এরকম কি কোনো ঘটনা? এটা হচ্ছে কি, দেখেন আমরা এক টাইপের একটা পলিটিক্স করি। দেখেন আমরা আসলে অনেকে একটা কথা আছে না, ফাইনাল ইট ইজ নট দ্য ল্যাঙ্গুয়েজ অফ পলিটিক্স। রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই, এই কথা বলে আমরা দেখি তো অনেকে যে দেখা যাচ্ছে স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলেছে, দিনের বেলা বড় বড় বক্তৃতা দিয়েছে, আবার রাতের বেলা গিয়ে তাদের বাড়িতেই গিয়ে আশ্রয় নিয়েছে। আমি আপনাকে একটু থামাতে চাই, একটা প্রশ্ন মাথায় আসছে আর কি, এটা জানতে চাই আমি ব্যক্তিগতভাবে ভীষণভাবে জানতে চাই। বিএনপি সরকার গঠনের আগে, অর্থাৎ যখন আওয়ামী লীগ সরকার ছিল, তখন আপনাকে রাজপথে দেখেছি, পুলিশের গুলির সামনে দেখেছি, আপনাকে রিমান্ডে যেতে দেখেছি, আপনাকে সর্বোচ্চ মামলার আসামি হতে দেখেছি। আওয়ামী লীগ সরকার পতনের পর আপনাকে অনেকটা সাইলেন্ট দেখা যায় কিনা? না, আমি আমার ওইটাও শেষ করব, ওইটা তো আসলে শেষ করা দরকার ছিল। কিন্তু আমরা আসলে সব সময় এই স্ট্রেট কাট পলিটিক্স করেছি। একটা কথা আছে না, কল এ স্পেড এ স্পেড, যেটা বাস্তবে সত্য সেটা রাজনীতিতেও সত্য, যেটা বাস্তবে মিথ্যা তা রাজনীতি তো মিথ্যা, রাজনীতিতে তা আলাদা হয়ে যায় না। সুতরাং যাকে আমরা যা স্বৈরাচার বলেছি তার সাথে কোনো আপোষ নাই, তার সাথে আমার লড়াই। এ লড়াই
আপোষের কোনো সুযোগ নেই। সুতরাং এই যে আপোষহীন সংগ্রাম, যে আপোষ না করা, এই জন্যই হয়তোবা আমাদের বিরুদ্ধে এত মামলা আমাদের হয়েছে, এতবার আমরা এত নির্যাতিত হয়েছি, এত এত কষ্টের শিকার হতে হয়েছে। তো আমরা এই জীবনকে বেছে নিয়েছি, এবং জীবনে তো অনেক বছর চলেই গেল, আর কতদিন বাঁচি মহান আল্লাহ তাআলা জানেন। তো বাকি জীবনে আমরা এই সেন্টিমেন্টকেই ধারণ করি, আমরা এগিয়ে যেতে চাই। যে প্রশ্নটি করছিলাম যে হ্যাঁ। রাজনীতিতে সক্রিয়তা আপনাকে দেখেছি যে বিভিন্ন আন্দোলন সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিতে, এখন খানিকটা সাইলেন্ট কিনা, খানিকটা নিষ্ক্রিয় কিনা? এখন তো মূলত রাজনৈতিক কর্মসূচি একটু কম আসছে আর কি। এখন তো আমাদের মাননীয় চেয়ারম্যান, উনি দেশ গঠন করছেন, দেশ গঠন করার বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করছেন। নিশ্চয়ই লক্ষ্য করছেন এখন একটু রাজনৈতিক কর্মসূচি একটু কম আসে আর কি, যার জন্য হয়তো একটু কম দেখেন। তো আমরাও ভালো লাগছে যে দেশটা একটা দিকে যাচ্ছে, যে আমাদের দেশে আমরা যে রাজনৈতিক সংস্কৃতিতে আমরা দেখেছি যে সরকারি দল এবং বিরোধী দল উইনার্স টেক অল, যারা সরকারে থাকে তারা সব প্রশাসন, রাষ্ট্রযন্ত্র সব কিছুই তাদের, ব্যবসা বাণিজ্য সবই তাদের, আর বিরোধী দলের ভাগ্যে শুধু অত্যাচার, নির্যাতন, জেলখানা, কোর্টের বারান্দায় ঘোরাফেরা, এইগুলোই তো আমরা দেখে এসেছি। কিন্তু আমরা আমাদের দেখেছি যে আমাদের চেয়ারম্যান প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর যারা যারা অপোজিশনে আছেন, তাদের কাউকে তো আমরা নির্যাতিত হতে দেখিনি, কাউকে অত্যাচারিত হতে দেখিনি, কারো শরীর থেকে রক্ত ঝরতে দেখিনি। এই যে আপনি কথা বলছিলেন, আপনার কাছে কি কখনো মনে হয় যে আপনাকে কেউ মাইনাস করতে চায় দল থেকে? আমাকে মাইনাস করতে চায় এমন ফিলিংস আমার মধ্যে আসে নাই এখনো। আমাকে মাইনাস করার কোনো কারণও নেই, কারণ যারা দল করেন আমরা সবাই মন প্রাণ দিয়ে দল করি, আমরা একটা পরিবারের মতো। পরিবারে ভাই ভাইকে মাইনাস করতে চায় মনে হয় না তো। আচ্ছা, এরকম কি কথা আছে, একটু যদি জানতে চাই। আরও 4-5 জন হয়তো বা মন্ত্রী পরিষদে জায়গা পাবে, সামনে সিটি কর্পোরেশন নির্বাচন আছে, এখানেও কিন্তু আপনার নামটা জোরালোভাবে আসছে। মানে আপনি চান না চান সেটা ব্যাপার না, তবে আপনার নামটা আসছে। আসতে পারে। আমার কথা হচ্ছে দলের মতো দেখুক, দল যাকে যোগ্য মনে করবে, যাকে দিয়ে যোগ্য মানে কি, যোগ্যতা আমরা কিভাবে বিশ্লেষণ করব, যে জনগণের মধ্যে তার গ্রহণযোগ্যতা কতখানি, জনগণ তাকে কিভাবে চাচ্ছে, বা যে পদটি সে পদে সে কতটুকু সার্ভিস দিতে পারবে দেশের জন্য, দেশের জনগণের জন্য, সেগুলি তো যোগ্যতার মাপকাঠি। এই মাপকাঠিতে দল যদি মনে করে যে আমাকে দিয়ে কাজটা হবে, আমি সবসময় বলেছি এবং এখনও বলি যে দল আমাকে তৈরি করেছে, দল আমাকে যখন যে কাজে লাগাবে আমি সে কাজ করব। দল যদি আমাকে মনে করে হ্যাঁ সোহেলকে এই কাজে আমরা লাগাতে পারি, ওকে, ওয়েল এন্ড গুড, সেটা আমি করব। আপনার তো অনেক সহকর্মী, মানে সহযোদ্ধা আছে। জি জি। আপনি যখন মনোনয়ন পেলেন না, টেকনোকট কোটায় মন্ত্রী হলেন না, আপনার কোনো সহযোদ্ধা খানিকটা ভেঙে পড়ছে? আমরা আমাদের নিজেদের জন্য না, হয়তো আশেপাশে যারা আছেন তারা হয়তো জিজ্ঞেস করেন, কিছুটা অপ্রস্তুত থাকেন, কিছুটা তখন আমি বুঝিয়ে দিই যে এগুলো বিষয়ে মন খারাপ করার কিছু নাই। সবারই আমাদের টার্গেট হচ্ছে যে দেশের জন্য কাজ করা, দলের জন্য কাজ করা। দল যাকে যেখানে যোগ্য মনে করবে তাকে সেখানে দিবে, এটাকে অ্যাকসেপ্ট করেই তো রাজনীতিতে এসেছি। সুতরাং এখানে আমরা কেউই পার্সোনালি কিছু গেইন করার জন্য, আমি আমার কথা বলতে পারি, পার্সোনালি কিছু গেইন করার জন্য কিন্তু পলিটিক্সে আসিনি। আমরা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমরা তো চাকরি করলে খুব ভালো চাকরি করতে পারতাম, এসি রুমে থাকতে পারতাম, এত কষ্ট হতো না। এই যে শরীরের বিভিন্ন জায়গায় যে আমরা নির্যাতিত হয়েছি, বহুবার এই শরীরে পুলিশের লাঠির আঘাতে পুলিশের লাঠি পর্যন্ত ভেঙে গেছে, তারপর গুলিবিদ্ধ হয়েছি, সরকারি গুন্ডা বাহিনী, স্বৈরাচারের গুন্ডা বাহিনী গুলি করেছে, সে একই জায়গায় আবার কয়েকদিন পর পেটুয়া পুলিশ বাহিনী একই জায়গায় গুলি করেছে, সারা শরীর ক্ষত বিক্ষত। এই যে জীবন আমরা বেছে নিয়েছি, আমরা তো ওই জীবন 9টা-5টা সেই জীবন বেছে নিই, এই জীবন আমরা জেনে শুনেই বেছে নিয়েছি। সুতরাং এই জীবনে তো এখানে আফসোস করার কিছু নেই।
এই জীবনকেই আমরা এগিয়ে নিয়ে আপনার যাবো। একটু রিমান্ড জীবনের গল্পটা যদি একটু বলতেন, যে মানে রিমান্ড কিভাবে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হতো, আমরা ওই সময় বিভিন্নভাবে শুনতাম, আসলে ঘটনাগুলো কি ঘটতো মানে বাসা থেকে নিয়ে যাওয়ার পরে ডিবি কার্যালয়ে? রিমান্ডে আসলে যখন আমরা আমাদেরকে অ্যারেস্ট করা হয়, গ্রেপ্তার করা হয়, গ্রেপ্তার করার পরই আমাদের উপর এই পুলিশি বিভিন্ন মামলায় পুলিশ রিমান্ড নেয়। রিমান্ড নিয়ে ওই যে ডিবি অফিসে, যেটি খুবই দুঃখজনক যে আমরা তো আসলে রাজবন্দি, যেটি একসময় প্রচলিত ছিল কথা রাজবন্দি, সেগুলো আর এখন নাই। এখন রাজবন্দি বলতে কোনো শব্দ নাই। রাজনৈতিক যারা রাজনীতি করতে গিয়ে কারারুদ্ধ হন, তাদেরকে সেই চোর, পকেট মার, সেই ড্রাগ ডিলার, ওদের সাথেই কিন্তু ওই গারদের মধ্যেই রাখা হয়, যেটি আসলে দুঃখজনক, কিন্তু তারপরেও রাখা হয়। শুধু রিমান্ডে সেই ডিবির গারদে না, জেলখানার ভিতরেও অনেক সময় ওই একই কক্ষের মধ্যেই রাখা হয়। যারা রাজনীতি করেন এবং যারা সামাজিক অপরাধী, সবাইকে একই জায়গায় রাখা হয়। এভাবে কি মারধর করা হতো বা এরকম? হ্যাঁ, রিমান্ডে আমাদেরকে নানাভাবে মানসিক টর্চারটাই বেশি করা হয়। বললাম না, আমি একদিন দেখি ঘুম থেকে উঠে দেখি আমার পাশে এই ওই যে কোথাকার কি মহিলা, উনি বোধহয় কি ড্রাগস ডিলার, তিনি একদম আমার পাশে দাঁড়িয়ে আছেন। ঘুম থেকে চোখ খুলিয়ে দেখি তাই, আমরা তখন ডিবির ফ্লোরে শোয়া। এরকম ঘটনা আর কি, মানে ওটিতে অমানবিক একটা পরিস্থিতি এবং ডিবি গারদগুলোতে। তারপরে আমাদের সামনে আমাদের সহযোদ্ধাদের উপর অত্যাচার করা হচ্ছে, হামলা করা হচ্ছে, পিটানো হচ্ছে, সেগুলোর আওয়াজ আমাদের কানে আসছে। আমাদেরকে রিমান্ডে নিয়ে যে এমন এমন কোশ্চেন জিজ্ঞেস করা হচ্ছে, কখনো কখনো আমাদের শরীরে আঘাতও করা হয়েছে। এগুলো তো নিত্য নৈমিত্তিক ঘটনা রিমান্ডে আর কি। তো এগুলো তো আমরা এই সইয়ে এসেছি আর কি। আচ্ছা, এবার একটু রাজনৈতিক প্রসঙ্গে আসে, যেহেতু জি। আপনি যুগ্ম মহাসচিব, মানে জি। এটা একটা নীতি নির্ধারণী ফোরামের একটা শীর্ষ পদ। জি। এই যে বিরোধী দল এবং সরকারি দলের বর্তমান যে অবস্থান, বিরোধী দলের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে সরকার বাক স্বাধীনতায় কিছুটা হলেও হস্তক্ষেপ করছে। দলের ফোরামে আলোচনা হয় এগুলো নিয়ে? রিয়ালি এই ধরনের অভিযোগকে আপনি কি মনে করেন যে এটি কি ঠিক? আমি একটু আগেও বলেছি, যে ভাষায় আমাদের প্রধানমন্ত্রী, উনি যিনি মাত্র 3 মাস হলো ক্ষমতায় বসেছেন, কি ভাষায় তাকে গালিগালাজ গতকালও করা হয়েছে। কিন্তু তাকে কি একবার পুলিশ কোথাও তাকে ডেকে নিয়ে যে জিজ্ঞেস করেছে? তাও তো করেনি। মানে এনসিপি এবং জামাতকে বিরোধী দল হিসেবে আপনারা কিভাবে নেন আসলে? কেমন মনে করেন? ঠিক আছে, শক্তিশালী মনে তারা তো করেন? পার্লামেন্টে তো বিরোধী দল, তারা তো সিট পেয়েছে, কম তো সিট পায়নি, ভালোই তো সিট পেয়েছে। আমরা এতটা আশা করিনি, কিন্তু তারা তো ভালোই করেছে। তো সুতরাং তারা শক্তিশালী বিরোধী দল, তাদেরকে আমরা দুর্বল দেখি না। আমরা কয়েক জায়গায় মিছিল দেখছি ছাত্রলীগের, আওয়ামী লীগের। আপনি কি মনে করেন যে সহসায় এই দলটি রাজনীতি অঙ্গনে নতুন করে, মানে ওরা আসলে ওনারা আওয়ামী লীগ বিগত 15-16টি বছর যে প্রক্রিয়ায় দেশ চালিয়েছেন, দেশকে বিরাজনীতিকরণ করেছেন, অপোজিশনকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করেছেন, এই প্রক্রিয়ার সুতরাং তারই অনিবার্য পরিণতি আজকে তাদেরকে ভোগ করতে হয়েছে। তাদের নেত্রী পালিয়ে গেছেন, তাদের নেতারা কেউ কেউ জেলখানায় আছেন, কেউ কেউ বিদেশে অবস্থান করছেন। এটাই যে রাজনীতি, যে পথে উনি হেঁটেছেন শেখ হাসিনা, তার অনিবার্য পরিণতি তাদের ভোগ করতে হচ্ছে। এখানে এটা নিয়ে দুঃখ পাওয়ার বা কষ্ট পাওয়ার কিছু নাই, এটাই হওয়া উচিত। আপনার বাসায় আসার পরে জি। ফার্নিচারগুলো দেখছিলাম, জি। খুবই পুরনো এবং কবুতরের ঘরের মতো একটা ঘরে থাকেন আপনি। মানে বাইরে থেকে অনেকেই মনে করে যে জি। আপনি বিএনপির একজন বড় লিডার, আপনি জি, তো জি। অনেক টাকার মালিক। এখন তো সরকারে আছেন, এখন চাইলেই তো আসলে টাকা দেখেন, আমরা পয়সা। আসলে জিয়া রহমান সাহেবের দল করি। এখানে সততাই মুখ্য, সততা এবং দেশপ্রেম যদি আমার মধ্যে না থাকে, আমি কিসের জিয়ার শুনি? সুতরাং যেখানে আমার ক্যাপাসিটি নেই, আমার ক্যাপাবিলিটি নেই, সেখানে আমি কিভাবে বড় বাসা নেব? এটা সম্ভব না। সুতরাং আমার ক্যাপাসিটি এবং ক্যাপাবিলিটিতে যা সম্ভব তাই আমি থাকি। বাসাটা ছোট বুঝি, কিন্তু আমার তো এইটুকুই আমার সামর্থ্য। এর চেয়ে বেশি আশা করাটাও ঠিক না, এটা অন্যায়।
মানে হয় না যে সমর্থক বা নেতাকর্মী পুষতে গেলে অনেক টাকা খরচ হয়, সেক্ষেত্রে যে তদবির বা এগুলো না করে আসলে দল করাটা কতটা কঠিন? আর নেতাকর্মীদের আসলে আপনি যদি নেতাকর্মী যদি জানে যে আপনি অবৈধ টাকা অর্জন করেন, আপনি অবৈধ টাকার মালিক, তখন নেতাকর্মী আপনার কাছে অবৈধ অর্থ প্রত্যাশা করবে। বা সুযোগ সুবিধা চাইতেই পারে। কিন্তু যখন নেতাকর্মী জানেন যে আমার নেতা সৎ, আমার সে নেতা আদর্শবান, সে কখনই আপনার কাছে আমার কাছে সেরকম প্রত্যাশা করবে না। যে নেতা তো এরকমই। আপনাকে নিয়ে যারা আক্ষেপ করে, ফেসবুকে আক্ষেপ করে, আমি জানি না আপনি যাদের চিনেন কিনা, হ্যাঁ। তাদের তাদের উদ্দেশ্যে কিছু বলা আছে কিনা আপনার? আমি ওনাদের আসলে আমি যখন দেখি যে ফেসবুকে আমার জন্য মানুষ, সাধারণ মানুষ এবং আমার দলের নেতাকর্মীরা নানা আক্ষেপ করেন, নানা কষ্টের কথা বলেন, তখন আমারই ভালো লাগে যে তারা আমার জন্য ফিলটা করেন। আমি তাদের উদ্দেশ্যে বলি যে আমি আসলে পার্সোনালি আমি একটি মানে নিয়ন্ত্রিত জীবন পছন্দ করি না। আমি একটু স্বাধীন জীবন পছন্দ করি এবং আমি যে জীবনে এখন আছি এই জীবন নিয়ে আমি খুশি। তবে তাদের ভালোবাসায় আমি মুগ্ধ এবং তাদের ভালোবাসা আমাকে সামনের দিকে যে সময়, সে সময় আমাকে সাহস যোগাবে, প্রেরণা যোগাবে। আমি সত্যি তাদের ভালোবাসায় আমি মুগ্ধ। আপনার রাজনীতিতে মানে ভাবির অবদান কেমন ছিল? আপনি কেমন সাপোর্ট পেয়েছেন স্ত্রী হিসেবে? অবশ্যই, মানে আমি আপনাকে বলেছিলাম যেটা আমি যখন ডিবির সেই রিমান্ডে ছিলাম, রাত ৩টা ৪টা ৫টা পর্যন্ত সে একা একা এবং তার আমার বড় মেয়ে সহ ওই ডিবি অফিসের গেটের সামনে দাঁড়িয়ে থাকতো। কোনো নেতাকর্মী ওখানে তার পাশে থাকতে পারতো না, থাকলে ডিবি ধরে নিয়ে যেত। এই আশঙ্কা থেকে তারা দাঁড়িয়ে থাকতো যে আমাকে যে কোনো সময় নিয়ে যে গুম করা হবে। তো এটি অনেক বড় একটা সাপোর্ট না, এটা অনেক বড় সাপোর্ট। আমি বা দিনের পর দিন, মাসের পর মাস হয় জেলখানায় থেকেছি অথবা গ্রেপ্তার এড়ানোর জন্য ফিউজিটিভ লাইফ লিড করেছি। তখন সংসার তো বা আমার স্ত্রী দেখেছে, আমার মেয়েদের আমার স্ত্রী দেখেছে। সুতরাং এটাও তো অনেক বড় একটা বিষয়। সুতরাং তার এই সাপোর্ট এবং তার এই সহযোগিতা ছাড়া আমি তো রাজনীতি করতে পারতাম না। দর্শক, কথা বলছিলাম সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে রাজনৈতিক অঙ্গনের খুবই আলোচিত মুখ হাবিবুন নবী খান সোহেলের সঙ্গে। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।